ইহাব কৃত্রিম হেসে বলল। যা শুনেছিস সেটা সত্য না বা? ইনাবা অবাক হয়ে ভাইয়ের দিকে চাইল, বলল, সিরিয়াসলি? ইয়েস। কি এমন জরুরি কাজে বিয়েটা এত দ্রুত আর চুপি চুপি সেরে ফেললে? আম্মু বোনকে জানানোর প্রয়োজন বোধ করলে না? দরকার ছিল। কি দরকার সেটাই জানতে চাইছি। সময় হলেই জানতে পারবি। ওসব কথা বাদ দে। তোর পড়াশোনার কি খবর? আলহামদুলিল্লাহ চলছে, প্রচুর প্যারা। কুলিয়ে উঠতে হিমশিম খেয়ে যাই। মিড টার্ম, ফাইনাল এক্সাম, ল্যাব, ভাইবা, ব্লা ব্লা। আই এম ফিড আপ ব্রো। পড়াশোনা সবার কাছেই বিরক্তিকর ও তিতা, বাট এটার ফল কিন্তু মিষ্টি। সো ইউ শুড ডু ইউর বেস্ট। ওকে ব্রাদার। আচ্ছা, ভাবিকে কবে দেখাবে? দেখবি দেখবি, সবর কর। ইনাব ভাইয়ের কোলে মাথা দিয়ে বলল, ভাইয়া মাথা মেসেজ করে দাও, তোমার মেসেজ দুর্দান্ত। আর আমি ঘুম এসে যাই বুঝলে। আর শোনো, ঘুমিয়ে পড়লে ডোন্ট ডিস্টার্ব। আরেকটা কথা, ভাবিকে শীঘ্রই দেখতে চাই, না হলে কিন্তু আমি চলে যাব ভাবির বাড়িতে তাকে দেখতে। সতই হলো একটা মাত্র ভাবি আমার। বলেই হামি দিয়ে চোখ বুঝলো ইনাবা। ইহাব মুচকি হেসে বোনের মাথা মালিশ করে দিতে লাগলো। এই বোনটা তার ভীষণ আদরের, একমাত্র বোন বলে কথা, আদরের তো হবেই। রাত 8টা বাজে। নিশাত চুলোর পাশে বসে আছে। পাশে মাইমুনা বেগম রাতের রান্না করছেন আর নিশাতের সাথে গল্পগুজব করছেন। মাইমুনা বেগম ইলিশ মাছে নুন হলুদ মরিচ মাখিয়ে তেলের উপর ছেড়ে দিলেন। খুন্তি দিয়ে মাছের উপর পিঠে তেল ছিটিয়ে বললেন, আজাদ এখনো উঠেনি নিশু? না আম্মা, কালকে সারা রাত ঘুমায়নি, তাই আজকে ঘুমিয়ে পুষিয়ে নিচ্ছে। তোমার স্কুলের চাকরি কেমন চলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই। শোনো মা, আজাদরে একটু কাজ কাম করতে বইল। নাতিটা বড় হচ্ছে। আমাদের পুরো পরিবার শিক্ষিত, কাজ বাজে পারদর্শী। শুধু ও এরকম কেন যে হইল? তোমার প্রতি আমরা অনেক জুলুম করছি মা, আমাদের মাফ কইরো। নিশাত একটা দীর্ঘশ্বাস ফেললো। কি বলবে সে? লোকটার এই খামখেয়ালি আচরণ তারও যে বিরক্তির কারণ, তবুও বলল, আম্মা, আপনারা একটু তাকে বলেন প্লিজ, সে আমার কথা একটাও শুনে না। মাইমুনা বেগম মাছ নামিয়ে পেঁয়াজ মশলা কষাতে লেগে গেলেন। তারপর বললেন, বলবো, এবারও কথার গুরুত্ব না দিলে পিঠের ছাল তুলবো। যত বড়ই হোক, ওদের মায়ের এখনো শক্তি ক্ষয়ে পড়েনি যে মারতে পারবে না। আস্ত রাখবো না এবার। বলেই মশলা কষানোতে মনোযোগ দিলেন। নিশাত একটা নিঃশ্বাস ফেলে বসে রইল শাশুড়ির পাশে। খানিক পরে বলল, এখন আপনাদের কথা যদি শুনে আর কি। আম্মা, মাহাদি বা মাহফুজকে একটা ফোন দিন। নাহওয়ানকে নিয়ে সে কখন বেরিয়েছে, এখনো ফেরার কোনো নামগন্ধ নেই। চিন্তা হচ্ছে ভীষণ। ওর বাবা উঠে ওকে না পেলে চিৎকার চেঁচামেচি করবে। তার উপর 9টা বেজে গেছে, এখনো ফিরছে না। মাইমুনা বেগম চিল্লি মানহাকে ডেকে উঠলেন, মানহা, আমার ফোনটা দিয়ে যা, নইলে তুই তোর মেজো নয়তো সেজো ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস কর বাড়িতে আসবে কখন। নাতিটাকে নিয়ে এতক্ষণ বাইরে কি করে ওরা? মায়ের হাঁক শুনে মানহা পড়ার টেবিল থেকে উঠে মায়ের রুমে গিয়ে ফোন নিয়ে মেজো ভাইয়ের নাম্বারে ডায়াল করলো। ফোন বেজে কেটে গেল। এরকম কয়বার রিং বাজলেও কেউ ফোন তুললো না। সেজো ভাইকে কল দিলেও একই রেজাল্ট পেল। মানহা রুম থেকে বেরিয়ে উঠান পেরিয়ে রান্নাঘরে এসে বলল, আম্মু, ফোন তো ধরে না কোনো ভাইয়া। মাইমুনা বেগম দুপুরের পোলাও রোস্ট গরম করতে করতে বললেন, কি বলিস, ফোন ধরছে না কেন? নিশাতের বুকে কামড় দিয়ে উঠল। নিজের মানিকের জন্য বুকটা ভীষণ পুড়ছে। সে উঠে নিজের বরাদ্দকৃত ঘরে গিয়ে দেখলো মারওয়ান উঠে পড়েছে। নিশাতকে ঘরে আসতে দেখে মারওয়ান বলল, কোথায় ছিলে? আমার ছাউ কই? নিশাত আতঙ্ক নিয়ে বলল, মাহাদি মাহফুজ সেই সন্ধ্যার সময় নাহওয়ানকে নিয়ে বেরিয়েছে, এখনো ফেরেনি। ফোনটাও ধরছে না, একটু দেখুন না আপনি। মারওয়ান ভ্রুকুচকে ঘড়িতে সময় দেখলো 9টার ঘরে। ঘড়ির কাঁটা এতক্ষণ বাইরে কি করছে ওরা? সে বিছানা থেকে দ্রুত উঠে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে গায়ে শার্ট জড়াতে জড়াতে বের হতে নিল। এরই মধ্যে মাহফুজ গেট দিয়ে ঢুকলো। নাহওয়ান মাহাদির কোলে, হাতে চিপস চকলেট খেলনা। মাহফুজের হাতে কতগুলো ব্যাগ। মারওয়ান ওদেরকে দেখে বলল, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? আর তোদের ফোন কই? মাহাদি বলল, আর বলো না ভাইয়া, বাজারে কিসের যেন আর বলো না ভাইয়া, বাজারে কিসের যেন দাঙ্গা লেগেছিল। আজ অনেকক্ষণ চলেছে। নাওয়ান সাথে ছিল, নয়তো আগেই বাসায় চলে আসতাম। ওকে নিয়ে রিস্ক নিয়ে নি, একটা সেফ জায়গায় ছিল, তাই আসতে দেরি হয়েছে। মারওয়ান ভ্রুকুঞ্চিত করে বলল, কিসের দাঙ্গা? সেটা তো জানি না, তবে অনেক মারপিট হয়েছে শুনেছি। যেহেতু
ওখানে ছিলাম না, তাই সঠিক জানা নেই। তবে কালকে বাজারে গেলে খবর পাওয়া যাবে। নাহওয়ান বাবার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মারওয়ান ছেলেকে কোলে তুলে নিল। নাহওয়ান বাবার কোলে গিয়ে দুই চাচার দিকে হাত নাড়িয়ে বলল। টাটা। মাহাদি হেসে বলল, টাটা। আপনি বড্ড চালাক। এতক্ষণ কি ঠান্ডা ছিলেন যে বাবাকে দেখেছেন অমনি চাচ্চুদের ভুলে গেলেন? বুলি নয়। মাহফুজ ভাতিজাকে ঠেসে ধরে চুমু খেয়ে বলল। খুব ভালো, ভুলেন নাই। মারওয়ান বলল। তোরা হাত মুখ ধুয়ে নে। আচ্ছা। মারওয়ান ছেলেকে নিয়ে ঘরে প্রবেশ করতে করতে বলল। ওই তুই আমাকে রেখে একা একা বাড়ি চলে গেলি? নাহওয়ান বাবার দিকে নিষ্পাপ চাহনি দিয়ে বলল। বাবা ঘুমিয়েছিল। যতই ঘুমিয়ে থাকি তুই আমাকে ডাকবি না আন্ডারসাও? নাহওয়ান ফিচফিচ করে হেসে ফেলল। নিশাত ছেলেকে দেখে কোলে নিয়ে আদর করতে লাগলো। নাহওয়ান মায়ের কোলে গিয়ে একদম মিশে রইল। নিশাত আদর করতে করতে বলল। আমার বাচ্চা, আব্বা এতক্ষণ কোথায় ছিলেন মাকে ছেড়ে? একটু বাইরে ছিলাম চাচুদের তাতে। তাই? হ্যাঁ। আর থাকবেন না কেমন? মায়ের মন পড়ে তো। মন পুড়ে? হ্যাঁ। মারওয়ান মা ছেলের ভালোবাসায় বাগড়া দিয়ে বলল। এই জাম্বুরা, আমার কোলে আয়। ইনানা মায়ের কোলে তাকিয়ে। আসবি না? নাহওয়ান মায়ের কোলে মুখ লুকিয়ে বলল। না না। মারওয়ান হতাশ হয়ে বলল। না আসলে কি আর করার, জায়গা। বলেই চলে গেল। নাহওয়ান বাবার কোনো সারা শব্দ না পেয়ে মুখ তুলে দেখলো বাবা নেই। নিশাতের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল। বাবা তুলি গেতে? নিশাত ফিক করে হেসে দিয়ে বলল। হ্যাঁ, আপনি তো গেলেন না, এখন চোখে পানি কেন? নাহওয়ান মন খারাপ করে বলল। বাবা বুদ্ধা। নিশাত ছেলের অভিমান দেখে হেসে উঠে ফুলো ফুলো গালে চুমু খেলো। এই বাপ বেটার কাহিনী থেকে অতিমাত্রায় আনন্দ দেয়। মাহাদি মাহফুজের নিকট সবচেয়ে বিরক্তিকর মানুষ হলো চেয়ারম্যান বাড়ির সদস্যরা। সকাল সকাল তাদের দুজনার মুডের 12টা বাজাতে ইহাব ভুইয়ার আগমন ঘটেছে। রাগে দুই ভাইয়ের রক্তের হিমোগ্লোবিন পর্যন্ত টকবক করে ফুটছে। তাদের বড় ভাই এখনো ঘুমে, নাহলে এতক্ষণ যুদ্ধ একটা বেঁধে যেত, এতে কোনো সন্দেহ নেই। মাহাদি মাহফুজ খুব করে চাচ্ছে বড় ভাই উঠুক আর উঠোনের মাঝখানে বাবার সাথে বসা হাস্যরত বেহা ইহাব ভুইয়ার চাপাচোপা নাড়িয়ে দিক। মাহফুজ মেজু ভাইকে গুতা দিয়ে বলল। মেজো ভাই, বড় ভাইয়াকে হাঁক ছেড়ে ডাকবো নাকি? ইচ্ছে তো আমারও করছে, কিন্তু বাবা রেগে যাবেন। কেমন বেহায়ার বেহায়া একবার ভাবো। এত সকালে আমাদের বাড়িতে এসেছে জামে আদর খেতে। আমার বয়সে বড় না হলে আজকে দেখিয়ে দিতাম আমার কেরামতি। বলে মাহফুজ দাঁত খিটমিট করতে লাগলো। মাহাদি বলল। ঠান্ডা হ, ভাইয়ের ঘুমটা খালি ভাঙতে দে। তার কপালে আজকে এমনিতেও খারাপই আছে। তাদের কথা বলার মধ্যে মারওয়ান কলপারের দিকে গেল ঘুম ঘুম চোখে। আশেপাশে কোথাও খেয়াল নেই আপাতত। উঠোনে বসা উভয় চক্ষু তার গমনের দিকে চাইল। একজনের চোখ আহাসজ্জ্বল, আরেকজনের চোখ রহস্যময়। মাহাদি মাহফুজ বড় ভাইয়ের পিছে পিছে যেতে নিলে বাবার দিকে তাকিয়ে আগের স্থানে দাঁড়িয়ে পড়ল। স্বল্প সময় পর মারওয়ান মুখ ধুয়ে উঠোনের দিকে অগ্রসর হলে উঠোনের মাঝখানে বসা একজনের দিকে তাকিয়ে তার চক্ষু বাজের মতো হিংস্র হয়ে উঠল। ইহাব মারওয়ানের চোখের দিকে তাকিয়ে বিদ্রুপাত্ম খাসল। মারওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। ইহাব উঠে এসে মারওয়ানের সামনে দাঁড়ালো। মুখোমুখি দুটি আগ্রাসী দৃষ্টি, যেন চোখে অনেক বছরের হিসেব চুকিয়ে নিচ্ছে দুজন। আচানক ইহাব মারওয়ানের দিকে হাতে গিয়ে দিয়ে বলল। কি অবস্থা শালা? মারওয়ান ইহাবের কলার ধরে বলল। মুখ সামলে, না তো মুখ ভেঙে হাতে ধরে দেবো। স্টুপিড কোথাকার। শালা বলছিস কাকে? মাহবুব আলম দ্রুত উঠে ছেলের হাত থেকে ইহাবের কলার ছাড়িয়ে নিলেন। বললেন। এটা কেমন বেয়াদবি? আজাদ আমাদের জামাই হয়। মারওয়ান ঝাড়া মেরে বলল। এর মুখও যেন আমার আশেপাশে না দেখি। আপনার পেয়ারে জামাইকে কোলে তুলে নাচুন, তবু আমার চোখের সামনে যেন একে না দেখি। ইডিয়েট। বলে প্রস্থান করলো। মাহাদি মাহফুজ মনে মনে ভীষণ খুশি। মাহবুব আলম ইহাবকে বললেন। কিছু মনে করো না বাবা, হুট করে বোনের বিয়ে হওয়াতে মাথা গরম হয়ে আছে, তুমি বসো। ইহাব কুটিল হেসে বলল। জি বসবো, কিন্তু মানহা কোথায়? কথাটা শুনে মাহাদি মাহফুজ উভয়ই মাহবুব আলমের দিকে চেয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। এখানে থাকলে যে কোনো মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলতে পারে তারা। মেয়ের যেমন বিয়ে হয়েছে, এখন নিজেই বলুক কোথায় তার মেয়ে। যত সব। মাহবুব আলম ইতস্তত করতে করতে বললেন। ওর ঘরে আছে। ওর ঘরটা কোনটা? মাহবুব আলম জিজ্ঞাসা করতে চেয়েছিলেন কি জন্য, কিন্তু মেজামেকে প্রশ্নটা করা কত বড় মূর্খামি হবে সেটা জেনে আর করলেন না, শুধু বললেন। কিছু মনে করো না, উঠিয়ে না নেওয়া পর্যন্ত মানহার ঘরে যাওয়ার পারমিশন তোমায় দিতে পারবো না। ইহাব হেসে দিয়ে বলল। সিরিয়াসলি আঙ্কেল, বউয়ের রুমে যেতে পারমিশন লাগবে? পারমিশন লাগবে না আমিও জানি, কিন্তু আমার মেয়েকে একেবারে তোমার হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওর ঘরে যাওয়ার পারমিশন তোমাকে দিতে পারি না, দুঃখিত। আচ্ছা সমস্যা নেই, উঠিয়ে কয়েকদিনের মধ্যেই নিয়ে যাব, তখন নিশ্চয়ই আর পারমিশন লাগবে না।
মাহবুব আলম মাথা নাড়লেন, অর্থাৎ লাগবে না। ইহাব মাহবুব আলমের থেকে বিদায় নিয়ে চলে গেল। অনেকদিন পর গ্রামের বাজারে মারওয়ানের পা পড়ল। প্রায় 4 বছর পর কত স্মৃতি জড়িয়ে আছে এই বাজারে, কত হাসি ঠাট্টা করতো করিম চাচার চায়ের দোকানে, এখন সবই স্মৃতি। মারওয়ান ছেলেকে নিয়ে এসেছে। নাহওয়ান বাবার কোলে বসে আশেপাশে দেখছে। পথিমধ্যে কর্ণকুহরে বিশ্রী একটা শব্দ বাড়ি খেলে চোখ তুলে চাইল সেদিকে। ইহাবও তার দলবল হুন্ডা নিয়ে তার দিকে হেসে তাকিয়ে আছে। ইহাব আবারও ডাক দিল। হাই শালা। সাব্বির, পল্লব, আসিম, হাসান, মুহিব কোনো কথা না বলে মারওয়ানের দিকে তাকিয়ে আছে। মারওয়ান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে হেঁটে চলে যেতে লাগলো। ইহাব দ্রুত পথ আটকে বলল, ওহ সরি, আপনি তো শ্লা শুনতে পারেন না। ঠিক আছে শালা, ব্রো রাখবো নে। চোখের সামনে থেকে সরবি নাকি ফুটবলের মতো কিক দিয়ে রাস্তায় শুয়ে ফেলবো? এটা তো ঠিক না শ্লা ব্রো। আপনাকে সম্মান করছে আর আপনি তুই তুকারি করছেন। মারওয়ান তাচ্ছিল্যে হেসে বলল। যে যেমন ব্যবহার প্রাপ্য। ইহাব মারওয়ানের কোলে নাহওয়ানকে দেখে বলল, ব্রো আপনি তো এগিয়ে গেলেন, শহরে গেলেন, রিক্ত হস্তে ফিরে আসলেন ভরপুর ইনপুট নিয়ে, সাথে আউটপুট ফ্রি। বাহ বাহ। আর আমরা এখনো বিয়ে শাদিই করতে পারলাম না। যদিও বিয়ে হলো 2 দিন হয়, তবুও জীবনযুদ্ধে অনেক পিছিয়ে গেলাম শ্লা ব্রো। মারওয়ান হাত মুঠো করে ছেলেকে আগলে দাঁড়িয়ে আছে। এখানে থাকলে মারামারি হয়ে যাবে। নাহওয়ানকে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইহাব তার দলবলের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো। সবাই ইশারা বুঝে মারওয়ানের পথ আগলে দাঁড়ালো। সাব্বির বলল। কতদিন পর দোস্ত? মারওয়ান শক্ত কণ্ঠে বলল। পথ ছাড়, ব্রেক তো করছিস কেন? পল্লব বলল। আমাদের সাথে তোর রোড আচরণের কারণ কি? যার সাথে তোদের জানের জিগার সম্পর্ক, তার সাথে আমার জন্মের শত্রুতা। তাই ওই কিটের আশেপাশে সবকিছু আমি ঘৃণা করি। বলেই মারওয়ান চলে যেতে নিলে একটা কথায় পা থেমে গেল। তোর সাথেও কিন্তু আমার জানে জিগারি সম্পর্ক মারওয়ান। মারওয়ান সামনে তাকিয়ে বলল। মিথ্যা কথা। তোদের সাথে আমার সম্পর্ক 5 বছর আগে শেষ হয়ে গেছে। আমার কোনো জানের জিগা ছিল না। ইহাব হাসতে হাসতে বলল। সেদিন এই শত্রুকে বাঁচিয়েছিলি কেন? মারওয়ান থমকে দাঁড়িয়ে বলল। কোন দিন? নাটক আমার সাথে করবি না মারওয়ান। তুই ছিলি ওটা 100% শিওর। আমি তোকে আমি চিনতে ভুল করব সেটা কোনো দিন পসিবল না। মারওয়ান ঘুরে তাকিয়ে হেসে বলল। কাকে না কাকে দেখে বলে আমি নাকি তাকে বাঁচিয়েছি। হাস্যকর। কে বাঁচাবো আমি? উল্টো তোকে মেরে আসতাম। আমার তো খেয়ে দে কাজ নাই। তোর মতো বিষাক্ত কীটকে বাঁচাবো আমি? ওসব স্বপ্ন দেখে দিন পার কর, পূর্ণ হবে মনে হয় না। তুই মরলে আমার কিচ্ছু যায় আসে না। বলেই জোর কদমে হেঁটে চলে গেল। ইহাব কিছু বলল না, বলতে পারল না। তার গলায় কিছু আটকে গেছে মনে হলো। বাবা মুখ লাল কেন? কোথায় মুখ লাল? নাহওয়ান বাবার মুখে হাত বুলিয়ে বলল। ওই তো। লাল না, এমনিতেই রোদে এমন মুখ হয়েছে। তুই কি খাবি বল? কিছু খাবো না। তাহলে বাসায় যাই চল। ইনো না, চকলেট খাবো। মারওয়ান চকলেট কিনে ছেলেকে দিল। ছেলেকে নিয়ে বাসায় যাওয়ার পথে নাহওয়ান বলল। হিস করবো। ওরে জ্বালা, তোর হিস আসার সময় পেল না। জামুরা ছাও। নাহওয়ান ফ্যালফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইল। মারওয়ান ছেলেকে কোল থেকে নামিয়ে রাস্তার পাশে ঝোপঝাড়ে হিসু করাতে লাগলো। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে পরপর 2টো বুলেট গাছকে ছিদ্র করে দিল। মারওয়ান আতকে উঠে ছেলেকে কোলের মধ্যে ঢুকিয়ে প্রোটেক্ট করলো। নাহওয়ানের হিসু হয়ে গেলে তাকে বুকের মধ্যে চেপে ধরে দ্রুত মাথা নিচু করে স্থান ত্যাগ করতে লাগলো। খুব সাবধানে সেই জনশূন্য রাস্তা পাড়ি দিল। নির্জন জায়গায় কে এই বুলেট দুটি ছুড়ল? আজকে মানহাকে উঠিয়ে নেওয়া হবে। সম্পূর্ণ ঘরোয়া আয়োজন। মারওয়ান থাকতে থাকতে রিসেপশন করতে চান চেয়ারম্যান বাড়ির সদস্যরা। মারওয়ান গতকালও এই নিয়ে রাগারাগি করেছে। এখনই বোনকে উঠিয়ে দিতে রাজি নয় সে, কিন্তু ইমতিয়াজ ভুইয়া তার পুত্রবধূকে নিয়ে যেতে বদ্ধপরিকর। এই নিয়ে ইহাব ও মারওয়ানের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়েছে। মারওয়ান বলেছে, আমার বোনকে কিছুতেই তোর কাছে পাঠাবো না। তোর নজর আমার বোনের উপর পড়লো কবে? তোর মতো বেয়াদব লাফাঙ্গা চোরের হাতে আমি মানাকে দিব না, মানিয়ে দিব না। আপনি দেয়া না দেয়া কে শ্লা ব্রো? নিজের তো 4 বছর ধরে দিব্যি বউয়ের সাথে সংসার করছেন, সাথে আন্ডা ফ্রি। আমার বুঝি বউ বাচ্চার প্রয়োজন নেই? মারওয়ান রাগে প্রত্যুত্তর করতে পারেনি। কত বড় নির্লজ্জ হলে আবারও বলে, আমার বুঝি বউ বাচ্চার প্রয়োজন নেই। মানহাকে ইহাবের হাতে তুলে না দিলে সে আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে হুমকি পর্যন্ত দিয়েছে। মারওয়ান তবুও বোনকে দিতে নারাজ। পরবর্তীতে ইমতিয়াজ ভুইয়ার একঘেয়েমি আচরণে মাহবুব আলম কন্যা সম্প্রদানে সম্মতি জানিয়েছেন। তাই আজকে চেয়ারম্যান বাড়ির কয়েকজন সদস্যদের আনাগোনা মারওয়ানদের বাড়িতে। মারওয়ান সকাল থেকে নিজের দরজায় খিল দিয়েছে। আজকে সারাদিন না বেরোনোর পণ করেছে। এসব দেখে মানহা বাবাকে বলেছে, বড় ভাইয়ের অমতে আমি কিছুতেই ভুইয়া বাড়িতে যাব না বাবা। আমাকে জোর করবে না বলে দিলাম। ওনাদের ফিরে যেতে বলো।
মাহবুব আলম দুই ভাই বোন নিজেদের কাছে অসহায় বোধ করলেন। মানা আজকে বাবার কথা শুনতে নারাজ। আজকে সে এক পাও নড়বে না। যখন ভুইয়া বাড়ির লোকজন জানতে পারলো মেয়ে শ্বশুর বাড়ি যাবে না বড় ভাইয়ের অমতে, ঠিক তখনই ইহাব রেগে মেগে মারোয়ানের দরজা বাড়ি দিতে লাগলো। নিশাত এদের এরকম যুদ্ধে খেই হারিয়ে ফেলেছে। বাড়িতে এত বড় অনুষ্ঠান, অথচ লোকটা তাকে নিয়ে ঘরবন্দি হয়েছে। সে ছেলেকে কোলে নিয়ে বসে আছে আর তিনি নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছেন। এতবার দরজায় বাড়ি পড়ায় মারওয়ানের ঘুম ভেঙে গেল। সে বিরক্তিতে মুখ কুচকে নিল। মেজাজ অত্যাধিক খারাপ করে ফোঁস করে উঠল। জোরে বলল, কে রে? ইহাব কোনো কথা না বলে দরজা অবিরাম পিটিয়ে যাচ্ছে। নিশাত উঠে দরজা খুলতে চাইলে মারওয়ান নিশাতকে দরজা খুলতে মানা করলো। তারপর সিগারেট ধরে আয়েশ করে টান দিল একটা। নিজেই উঠে হামি দিয়ে চোখ কষলে দরজা খুলল। ইহাব মারওয়ানকে টেনে বের করলো। মারওয়ান ছ্যাত করে বলল, থাপড়ে তো 30টা দাঁত ফেলে দেবো। ইহাব ভ্রু নাচিয়ে বলল, 30টা কেন? দাঁত তো 32টা। মারওয়ান নিজের হাত ছাড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে শুধালো, সামনের দুটো ফেলবো না দয়া করে, যেন ভিক্ষা করে খেতে পারিস। ও দুটো দিয়ে সার্কাস দেখাবে গ্রামের মানুষদের। এতে তোর আয়েরও উৎস হবে, আর দাঁত নাই দেখে আফসোস হবে না। বলেই আবারও হামি দিল। আরও ঘুমানো যেত, কিন্তু সামনে দাঁড়ানো অকেজো মালটার জন্যে ঘুম হলো না। মাহাদি মাহফুজ বড় ভাইয়ের কথা শুনে ফিক করে হেসে দিয়েছে। ইহাব রেগে বলল, তোর বোনকে বল আমার সাথে যেতে, না হলে আজকে কিন্তু সেদিনের মতো খালি হাতে যাব না। 1 ইঞ্চিও নড়ব না। তোর বোনকে তেরামি করে না গেলে ওর ঘরেই কিন্তু থাকবো, তখন ব্যাপারটা ভালো হবে না। মারওয়ান ঘাড় বেঁকিয়ে বলল, কত বড় কলিজা তোর! আমার সামনে দাঁড়িয়ে মানাকে নিয়ে বাজে কথা বলিস। বাজে কথা কোনটা? এক ঘরে থাকবো সেটা? তাহলে শোন, আমি ওর স্বামী। এখন আমার কথাই সব। ওর ওপরে তোদের থেকে আমার অধিকার বেশি। হ্যাঁ তো নিয়ে যা, দেখি তোর কত বড় বুকের পাটা। ইহাব ঘাড় মেসেজ করতে করতে বলল। থ্রেট দিলি নাকি? মারওয়ান মুখের ধোঁয়া ইহাবের দিকে ছেড়ে বলল, তো কি চুমু দিলাম? ছ্যা, ওসব তোর বউ বাচ্চাকে দিস। আমাকে দেওয়ার জন্য তোর বোন আছে। বলে ইহাব মারওয়ানের হাত থেকে তার আধা খাওয়া সিগারেটটা আচমকা নিয়ে একটা টান দিয়ে ধোঁয়া আকাশের দিকে ছড়িয়ে বলল। কতদিন সিগারেট ভাগাভাগি হয় না। মারওয়ান লাল চোখে চেয়েছিল। কথাটা শুনে চোখে লালিমা ভাব কিছুটা কমে এলো। পরক্ষণে আবারও রক্তিম বর্ণ ধারণ করলো। ইহাব আকাশের থেকে চোখ সরিয়ে মারওয়ানের দিকে সিগারেট বাড়িয়ে দিল। মারওয়ান সিগারেট নিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেললো। তারপর হেসে বলল, সরি টু সে, আমি কুকুরের উচ্ছিষ্ট খাই না। ইহাবের বুকে ধাক্কা লাগলো। মারওয়ানের দিকে চেয়ে মলিন হাসলো। তারপর নিজের আগের রূপে ফিরে গিয়ে বলল, বাদ দেই, আসল কথায় আসি। তোর বোনকে ভালোই ভালোই দিবি কিনা বল শ্লা। তোরে আমার বাল দেব, নিবি? ইহাব যেন মজা পেল কথাটায় বলল, দে। মারওয়ান রেগে ফায়ার হয়ে যাচ্ছে। এত পরিমাণ বেহা জিন্দেগিতে দেখেনি সে। মুখ থেকে আরো গালি উতরিয়ে বেরিয়ে আসতে চাচ্ছে। গালিগুলো কণ্ঠনালীতে টোকা দিয়ে যেন বলছে, এক্সকিউজ মি, মে আই কাম ইন? মাহাদি মাহফুজ বড় ভাইয়ের মুখের গালি শুনে চারিপাশে তাকালো। দেখলো দূরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছে। মাহাদি গলা খাকারি দিয়ে বলল, ভাইয়া মুখ খারাপ করো না, আশেপাশে মানুষ আছে, আব্বা শুনলে রাগ করবেন। মারওয়ান বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করলো। তারপর ওখান থেকে সরে মানহার ঘরের দিকে হাঁটা দিল। পিছে পিছে ইহাবও যেতে লাগলো। মাহাদি মাহফুজ তার পথ আটকে বলল, ভাই, বোনের আলাপ আলোচনায় আপনি আলাও না। ইহাব কপালে ভাঁজ ফেলে বলল, আমার বউয়ের কাছে আমার বিরুদ্ধেই চক্রান্ত করবে আর আমিই যাব না? সামনে থেকে সরে দাঁড়াও শালারা। অহেতুক আমার সাথে লাগতে যেও না। তোমাদের বড় ভাইয়ের বাড়াবাড়ি বেয়াদবি ক্ষমা করলেও তোমাদেরটা করবো না। ডিরেক্ট অ্যাকশনে চলে যাব। হাঁটো। মাহাদি মাহফুজের মুখ থমথমে হয়ে গেল। উঠোন ভরা মানুষের সামনে এত বড় অপমান গায়ে আগুন ধরিয়ে দিল যেন। কোনো কথা না বাড়িয়ে আস্তে করে সরে দাঁড়ালো। ইহাব হেঁটে মানহার ঘরের সামনে দাঁড়াতেই শুনল, আমি লোকটাকে পছন্দ করি না ভাইয়া, কেমন যেন নজর, আমার ভালো লাগে না। মারওয়ান মানহার মাথায় ঠোসা মেরে বলল, বিয়ে করার সময় মনে ছিল না তা? ড্যাংনা করে কল বলে দিয়েছিলে কেন? মানহা মন খারাপ করে বলল, আমি কি ইচ্ছে করে বলেছি? বাবাই তো বললো। মারওয়ান কপাল গুজকে বলল, বাবাই বললো মানে? তোর বিয়েতে সম্মতি ছিল না? সম্মতি না থাকলে এই বিয়ে তো হয়নি। মানহা মুখ নামিয়ে বলল, ছিল সম্মতি, কিন্তু লোকটাকে কেন যেন দেখলে শরীর জ্বলে। তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। একবার বলছিস বাবার জন্য, আবার বলছিস সম্মতি ছিল। তো সম্মতি থাকলে যা শ্বশুর বাড়ি, তারা তো তোকে নিতে এসেছে। ভাইয়া ভাইয়া বলে লাভ নেই। বিয়ে যেহেতু হয়ে গেছে, সেহেতু তোকে আটকে রাখার সাধ্য নেই। না তো শ্বশুরবাড়ির লোকদের সাথে ঝামেলা করা যাবে না। সোজা জেলে ঢুকে দেবে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে, যেহেতু চেয়ারম্যান তারা। এত তাড়াতাড়ি শ্বশুরবাড়ি যেতে চাই না ভাইয়া। তারা এমন করছে কেন? আব্বা তো বলেছিলেন আরও পরে ওই বাড়িতে পাঠাবে।
তাহলে এখন কেন এত তাড়াতাড়ি পাঠাতে চাইছে? বলে ঝরঝর করে কেঁদে দিল মানহা। মারওয়ান কিছুই বলল না। ঠিক সেই মুহূর্তে ইহাব ঘরে ঢুকলো। ঢুকেই বলল, আমার বউকে কাঁদাচ্ছিস কেন? ইহাবকে দেখে মানহা ঘুমটা বড় করে দিল। ওই লোককে তার মুখ দেখতে দিতে আপাতত ইচ্ছুক না সে। মারওয়ান আবারও রেগে গেল, বলল, ভাই বোনের আলাপে তোর কি কাজ? ম্যানেজ নেই কোনো? ইহাব কানের পিঠ চুলকে বলল, না নেই। এখন দ্রুত আমার পেতনিকে আমার হাতে তুলে দে। আমি ভালোই ভালোই বউ নিয়ে বিদায় হই। আর আমার পেতনির সাথে একটু কথা বলতে চাই। অনুগ্রহ করে আপনি কি একটু বাহিরে যাবেন? স্লাব্রো, স্বামী স্ত্রীর ব্যক্তিগত আলাপ আলোচনায় অন্য মানুষ থাকাটা শোভনীয় নয়। মারওয়ান ফুসফুস করতে লাগলো। উঠে যেতে চাইলে মানহা ভাইয়ের গেঞ্জির কোনা এক আঙ্গুলে টেনে ধরল। মারওয়ান তাকালে অতঃপর ইশারায় মাথা নেড়ে তাকে একা রেখে যেতে নিষেধ করলো। ইহাব তা দেখে বলল, ওরে নাটক, একটু পর তো ঠিকই আমার সাথে থাকবে। এখন এমন ঢং করছো কেন? তোমাকে খেয়ে ফেলবো নাকি? মানহা লোকটার কথায় পাত্তা না দিয়ে ভাইয়ের দিকে ছলছল নয়নে চাইল। মারওয়ান বোনের মাথায় ভরসার হাত রাখলো, বলল, যাচ্ছি না, কাঁদিস না। কথাটুকু বলে ইহাবের দিকে তাকিয়ে বলল। এখনও তোর সাথে কথা বলতে ইচ্ছুক নয়, সুতরাং আউট। ইহাব মুখ লাল করে বের হয়ে গেল। এত বড় অপমান সেও এর প্রতিশোধ নিবে। রাত ৮টা। অনেক চড়াই উতরাই পেরিয়ে মানহা শ্বশুর বাড়ি যাচ্ছে। আজকে সারাদিন মারওয়ানের সাথে তর্ক করতে করতে চেয়ারম্যান বাড়ির লোকেরা কাহিল হয়ে গেছে। অবশেষে মাহবুব আলমের সাথে মারওয়ানের গোপন বৈঠকে সমস্যার সমাধান হলো। মারওয়ান যদিও নারাজ, তবে বোনকে আর আটকায়নি। মানহা বড় ভাই রাজি হচ্ছে শুনে নামাজের বিছানায় অনেকক্ষণ কেঁদেছে। নিজের বাবার বাড়ি ছেড়ে আজকে নাকি তাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। এত কষ্ট কেন? একটা মেয়ের জীবন এমন কেন? কেন তাকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়? এত এত মায়ের বাঁধন ছেড়ে কিভাবে মেয়েরা পরের বাড়ি যায়? মেয়ে বলেই বোধহয় পারে। নিশাত মানহাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। নাহওয়ান ফুপির কোলে বসে আছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ফুপি আর মাকে দেখছে। ফুপিকে কাঁদতে দেখে বাচ্চাটা ভয়ে মায়ের কোলে চলে গেল। মাইমুনা বেগম আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মেয়ের ঘরে এলেন। মেয়েকে নিশাতের বুকের উপর পড়ে থাকতে দেখে বুকটা তার কামড় দিয়ে উঠল। এই তো তার নারী ছেঁড়া ধন। সেদিন না জন্মালো? এত বড় হয়ে গেল কবে? মেয়েরা বুঝি এত তাড়াতাড়ি বড় হয়ে যায়? সারা বাড়ি মাতিয়ে রাখা মেয়েটা নাকি আজকে শ্বশুর বাড়ি যাবে। তার বুকে কে যেন পাথর উঠিয়ে দিয়েছে। মানহা মাকে দেখে আবারও কেঁদে উঠল। মাইমুনা বেগম দ্রুত মেয়েকে জড়িয়ে ধরলেন, নিজেও কাঁদলেন। নিশাতের হঠাৎ চোখ ছলছল করে উঠল। একদিন সেও তো এভাবে মায়ের বুকে পড়ে কেঁদেছে। সবাইকে ছেড়ে সেও তো শ্বশুর বাড়ি এসেছে। আজ কয়েকটা বছরে বাবা মাকে সরাসরি দেখে না সে। সংসারে এত এত চিন্তা, প্রেশার, ঠিকমতো পরিবারের কথা মনেও করতে পারে না। কিন্তু দিন শেষে মা বাবা, পরিবার পরিজনদের কথা মনে করে কত বালিশ ভিজিয়েছে তা একমাত্র সে আর তার রব্বে করিম জানেন। মেয়েরা আসলেই ত্যাগী জাত। কখনো মেয়ে হয়ে ত্যাগ করে, কখনো স্ত্রী হয়ে, আবার কখনো মা হয়ে। মহান রব সেই জন্যেই মায়ের জাতকে এত সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। মারওয়ান ঘরে ঢুকে দেখলো মা বোন পাল্লা দিয়ে কাঁদছে। অদূরে নিশাত আর তার একমাত্র ছাও অসহায় হয়ে সেদিকে তাকিয়েছে। মারওয়ান তা দেখে বলল, কান্নাকাটি থামান তো আম্মা। আপনি এভাবে কাঁদলে মোহনা আরও বেশি কাঁদবে। ওর সামনে এভাবে কাঁদবেন না, এতেও কষ্ট বাড়বে। মাইমুনা বেগম ছেলের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বললেন, মায়ের মন তোরা বুঝবি না। সন্তানের জন্য প্রতি সেকেন্ড মায়ের মন পড়ে। মারওয়ান কিছু বলল না। সে নিশাতের থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। নাহওয়ান বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, বলো পান্ডা। পুপু আর দুদুমনি কাজে নাহওয়ান বাবার মুখ ধরে বলল, কান্না পাচ্ছে। কেন? সবাই কাজে তাই। তুই কাঁদলে তোকে চট করে খেয়ে ফেলবো, মনে রাখিস। ইনানা, হ্যাঁ। দাদু মাপবে। ভয় দেখেছিস কাকে? তোর দাদাকে আমি ভয় পাই না। নাহওয়ান ফিচফিচ করে হেসে বলল, ভয় নাই? না। আচ্ছা। বলেই বাবার ঘাড়ে মাথা ফেলে চোখ বুঝলো। মেয়েকে বিদায় দিতে মাহবুব আলমের বুক ফেটে যাচ্ছে। মানা বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো। মাহবুব আলম শক্ত হয়েছিলেন, তার কলিজাটা কে যেন টেনে নিয়ে যাচ্ছে। আজ মাহাদি মাহফুজ বোনকে বিদায় দিতে গিয়ে কেঁদে ফেলেছে। সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল মানহা যখন দুই ভাইকে বলল, যাই ভাইয়া, তোদের আর কেউ চালাবে না। কেউ আর সকালে ফজরে নামাজ পড়তে ডাকবে না। মসজিদে যাওয়ার জন্য পাঞ্জাবি, মেসওয়াক, জুতো আতর এগিয়ে দেবে না, কল চেপে দেবে না, খেতে ইচ্ছে না করলে আবদার করবে না। মেজো ভাইয়া একটু খাইয়ে দে তো, বলবে না সেজো ভাইয়া ফুসকানা নিয়ে বাসায় আসলে ঘরে ঢুকতে দেব না। কেউ আর তোদের শার্টে আঁকিবুকি করবে না। তোরা খুশি হয়েছিস তো? তোদের অনেক জ্বালিয়েছি।
মাহাদি মাহফুজের চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। বোনকে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করলো 3 ভাই। মারওয়ান না কাঁদলেও বোনকে বিদায় দিতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে তার। সকলকে কাঁদিয়ে মানহাকে নিয়ে চেয়ারম্যানদের গাড়িটা সাই করে চলে গেল নাহওয়ান দাদার কোলে। এতক্ষণ কিছু না বুঝলেও ফুপিকে গাড়িতে করে নিয়ে যেতে দেখে চিৎকার করে কেঁদে দিল সে। মাহবুব আলম নাতিকে আদর করতে করতে কান্না থামাতে চাইলেন, কিন্তু বাচ্চাটার কান্না আরো বাড়িয়ে দিল। মারওয়ান ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, ওই কবিতুরের ছাও, কান্দিস কেন? পুপিকে নিয়ে চলে গেতে। তো কি রেখে যাবে? হুম। মারওয়ান ছেলের কান্নামাখা চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উদাস দৃষ্টিতে বলল, তুই বড় হলি না কেন ফাইয়াস? তাহলে আমরা দুজন মিলে তোর ফুপুকে রেখে দিতাম। নাহওয়ান বাবার কথা না বুঝলেও মাথা নাড়ালো। চেয়ারম্যান বাড়ির সামনে চলন্ত গাড়িটি থেমে গেল। গাড়ি থেকে প্রথমেই নামলেন ইমতিয়াজ ভুইয়া, তারপর ইহাব ভুইয়া। গাড়ির পিছনে বসা মানহা, ইহাবের খালা, ফুপি ও আন্ডা বাচ্চারা। পরের আরেকটা গাড়ি থামলো, যেটায় বাড়ির পুরুষ সদস্যরা এসেছেন। ধীরে ধীরে তারা সবাই বেরিয়ে গেলেন। মানা নার্ভাস হয়ে বারবার ঘেমে উঠছে। বোরখা পরনে, তার বোরখার নিচে শাড়ি। কান্না পাচ্ছে, এত অচেনা অপরিচিত একটা বাড়িতে এসেছে, অথচ সাথে তার পরিচিত কেউ নেই। নিজের পাশ থেকে সবাইকে বেরিয়ে যেতে দেখে সেও আস্তে করে বের হতে নিলে ইহাবের ফুপি ইতি ভুইয়া তাকে বেরোতে সাহায্য করলো। ইহাবকে অদূরে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দিলেন, ইহাব, বৌমাকে নিয়ে ভেতরে ঢোকো। ইহাব বিরক্ত হয়ে বলল, পরে ফুপি, তোমরা ঢুকে যাও, আমি একটু পর আসছি। তোমার আম্মু কিন্তু রেগে যাবেন। রাখবে না, আমার জরুরি একটা কাজ আছে। আম্মুকে ম্যানেজ করে নাও প্লিজ। ইতি ভুইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে মান্নাকে ধরে ভিতরে ঢুকতে নিচ্ছিলেন। পথিমধ্যেই ইনাবা দৌড়ে এসে মান্নাকে ধরল। মান্না কিছুটা হকচকিয়ে গেল। ইনাবা বলল, আরে ভয় পেও না ভাবি, আমি তোমার ননদিনী, তোমার স্বামীর একমাত্র বোন। আম্মু তোমাকে গেট থেকে নিয়ে আসতে বললো, চলো চলো। মানহা একটু শিথিল হলো। সে ইনাবাকে সালাম দিল। ইনাবার তো হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। এই প্রথম কেউ তাকে সালাম দিল বলে হাসতেই থাকলো। মানহার ইনাবাকে দারুণ লাগলো। আস্তে আস্তে নকশাখচিত সিঁড়ি বেয়ে উঠে চেয়ারম্যান বাড়ির প্রবেশদ্বারে দাঁড়ালো তারা। মানহা সামনে তাকিয়ে দেখলো বুদ্ধিদীপটা সুন্দর চেহারার মাঝামাঝি গড়নের এক মধ্যবয়সী রমণী দাঁড়িয়ে। মাথায় বড় ওড়না পেঁচানো, পরনে মালবেরি সিল্কের তৈরি বেগুনি রঙের মনোরম কাঞ্জিবরম শাড়ি। মানহার ঘোর লেগে গেল চোখে। এত চমৎকার চেহারার একজন মানুষের কাছে আশেপাশের সকল কিছুই ফিকে লাগছে। আহামরি ফর্সা নন তিনি, তবুও এক দেখায় যে কেউ দেখলে মায়াকারা এই নারীটির প্রেমে পড়তে বাধ্য। মানহা মেয়ে হয়েও যেন ঘোরের মধ্যে চলে গেছে। কে এই নারী? ইহাবকে এখন পর্যন্ত ঠিক করে দেখেনি সে, তাই ওই লোকের সাথে মিল অমিলের কিছুই বুঝবে না মানহা। ইনাবার সাথে মিল রয়েছে, তার মানে কি এটাই তার শাশুড়ি? উর্মি ভুইয়া দেখলেন বোরখা নিকাবে ঢাকা ইনাবার হাত ধরে এগিয়ে আসা মানহাকে। তিনি হাসলেন না। মানহাকে একবার পরখ করে ইমতিয়াজ ভুইয়ার দিকে চাইলেন। ইমতিয়াজ ভুইয়া সবাইকে রেখে স্ত্রীর পাশে দাঁড়ালেন। স্ত্রীর কাঁধে হাত দিয়ে বললেন, কি হলো উর্মি, ছেলের বউ এনেছি, মিষ্টি মুখ করিয়ে বরণ করবে না? উর্মি ভুইয়া চাপা স্বরে স্বামীর কানে বললেন, আপনার পুত্র কোথায়? ওর একটা কাজ পড়ে গেছে, কিছুক্ষণ পরেই ফিরে পড়বে। তুমি পুত্রবধূকে ঘরে তোলো। মানহা ইমতিয়াজ ভুইয়াকে সামনে দাঁড়ানো রমণীটির সাথে নিচু কণ্ঠে কথা বলতে দেখে বুঝে গেল এটাই তার শাশুড়ি। উর্মি ভুইয়া মানহাকে ধরে ভেতরে নিয়ে গেলেন। ইনাবা ইতি ভুইয়া বাড়ির সকল মেয়ে সদস্যের ঢোকার পরে পুরুষ সদস্যরা ঢুকলেন। উর্মি ভুইয়া মানহাকে সাথে নিয়ে নিজের রুমে এলেন। নিচে সব পুরুষরা বসা, তাই মানহার অস্বস্তি হবে ভেবে নিয়ে এলেন উপরে। মানহাকে দেখে বললেন, বোরকা খুলে ফেলো, এখানে কোনো পুরুষ আসবে না। মানহা চুপচাপ দাঁড়িয়ে রইল। উর্মি ভুইয়া বুঝলেন সামনে দাঁড়ানো মেয়েটির অস্বস্তি হচ্ছে। তিনি ইনাবাকে চোখ দিয়ে ইশারা করলেন বোরখা খুলে দিতে। ইনাবা মায়ের ইশারায় মানহার কাছে গিয়ে বলল, আরে লজ্জা পাচ্ছ কেন ভাবি? এখানে লজ্জার কিচ্ছু নেই, আসো বোরকা খুলে দেই। বলেই বোরখা নিকাব খুলে দিল ইনাবা। উর্মি ভুইয়া দেখলেন ঘামে তেলতেলে হয়ে যাওয়া মেকআপহীন একটা মায়াবী মুখশ্রী, লাল বেনারসি গায়ে জড়ানো, যে এই মুহূর্তে পুতুলের মতো তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ পিটপিট করে এদিক ওদিক তাকিয়ে লজ্জা অস্বস্তি লুকানোর চেষ্টা করছে। উর্মি ভুইয়া ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি খেলে গেল, তবে তা বোঝা গেল না। সালামের মিষ্টি কণ্ঠে তার ভাবনা চিন্তার পরিসমাপ্তি ঘটল। তিনি বুঝলেন তার সম্মুখে দাঁড়ানো মায়াবী বদনের মেয়েটির কণ্ঠ হতে তা নিঃসৃত হয়েছে। তিনি সৌম্যস্বরে সালামের প্রতি উত্তর করলেন। ইনাবা মানহাকে দেখে বলল, আরে পুতুলের মতো দেখতে তুমি, ভীষণ মিষ্টি, মেকআপ ছাড়াই এত কিউট লাগছে, মনে হচ্ছে কাল দুটো টেনে দেই, তাই না আম্মু? উর্মি ভুইয়া কিছু বললেন না। তিনি বিছানার দিকে এগিয়ে গেলেন। সেখানে গাঢ় লাল রঙের কাঞ্জিবরম শাড়ি রাখা। শাড়িটা হাতে তুলে নিয়ে মানহার সামনে দাঁড়িয়ে বললেন, আমার সাথে ম্যাচ করে তোমার জন্য এই শাড়িটি
নিয়েছি, দেখো তো তোমার পছন্দ হয় কি না। মানহা শাশুড়ির হাতের দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। উর্মি ভুইয়া বললেন, বেনারসি চেঞ্জ করে এটা পরবে। মানহা ঢোক গিলে শাড়ির দিকে চেয়ে রইল। এত ভারী শাড়ি পরতে হবে ভেবেই দম বন্ধ হয়ে আসছে। উর্মি ভুইয়া মানহার চেহারায় ঘাম জড়ো হতে দেখে বললেন, তোমার ইচ্ছে না করলে পরার প্রয়োজন নেই। ইনাবা, তোমার ভাবিকে খাবার দাও। আচ্ছা আম্মু। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে খোলা উঠানে হাঁটছে। নাহওয়ান চাঁদের দিকে তার ছোট্ট ছোট্ট আঙ্গুল লুচিয়ে বলল। বাবা, মুনমুন। মারওয়ান সেদিকে তাকিয়ে বলল, হুম, শহরে এত সুন্দরভাবে চা দেখেছিস কখনো? নাহওয়ান মাথা নাড়িয়ে না বলল। মারওয়ান ছেলেকে চাঁদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে বলল, ভালো করে দেখে রাখ, পরে নাও দেখতে পারিস। নাহওয়ান বাবার কথা শুনে মনোযোগ দিয়ে চাঁদ দেখছে আর খিলখিল করে হাসছে। মাহদি মাহফুজ নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে দেখলো বড় ভাই উঠানে দাঁড়ানো। তারা চটজলদি সেদিকে এগিয়ে এলো। মাহফুজ নাহওয়ানের দিকে হাত বাড়িয়ে বলল, আব্বাজান চাচুর কোলে আসেন। নাহওয়ান অসম্মতি জানিয়ে বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরল। মাহফুজ নাওয়ানের অসম্মতি তোয়াক্কা না করে তাকে জোর করে কোলে নিয়ে বলল, আপনার অনুমতির দরকার নেই। সামনে এরকম গোলুপ্পা থাকলে কেউই আদর না করে থাকতে পারবে না, তাই শান্ত হয়ে আদর উপভোগ করুন আব্বাজান। নাহওয়ান এত দ্রুত ঘটে যাওয়া ঘটনা প্রথমে আজ করতে না পারলেও যখন দেখলো বাবার কোল থেকে চাচ্চুর কোলে ট্রান্সফার হয়েছে, তখন ছলছল চোখে বাবার দিকে হাত বাড়িয়ে বলল, বাবা। মাহফুজ নাওহানের অমন কান্না কান্না গলা শুনে বলল, মেজো ভাইয়া, দেখো কোলে নেওয়ায় কেঁদে দিচ্ছে। মাহাদি হেসে নিজের ভাতিজার দিকে চাইল। মারওয়ান বলল, মাহাদি, তো চাষাবাদের কি অবস্থা? মাহাদি মুখ কুচকে বলল, ওটা চাষাবাদ না ভাইয়া, ওটা চাষাবাদ না ভাইয়া, কৃষি নিয়ে পড়েছি দেখে চাষাবাদ করবো এমনটা ভাবো কেন? তুমি সবসময় আমাকে পিনছো মারো। মারওয়ান লুঙ্গি হাঁটুতে গুজে থু ফেলে বলল, ঢং করিস না। কৃষি নিয়ে গবেষণা, কোন মৌসুমে কোন ফল ভালো হবে, বিদেশি বীজ এদেশি মাটিতে স্যুট করবে কিনা, কৃষকদের বিভিন্ন তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করা, এইসব আমাদের চোখে চাষাবাদেই। তোরটা হলে ডিজিটাল চাষাবাদ, দুটো দেশের জন্য মারাত্মক উপকারী। মাহাদি কিছু বলল না। বড় ভাইয়া সবসময় এমন করে, তাই অযথা কথা পেঁচিয়ে লাভ নেই। নাহওয়ান বাবাকে এখনো কোলে নিতে না দেখে জোরে চিল্লিয়ে উঠল। মারওয়ান, মাহাদি, মাহফুজ তিনজনই হকচকে গেল। মারওয়ান বলল, এক নাম্বারের ব্রিটিশ, একেবারে মায়ের মতো হয়েছে। এর জ্বালায় কোথাও একটু শান্তিতে দাঁড়াতেও পারে না। তোকে কোলে নেব না আজ, থাক চাষাদের কোলে, আমি গেলাম, টাটা। বলে লুঙ্গি উপরে উঠে হাঁটা দিল ঘরের উদ্দেশ্যে। নাহওয়ান বাবাকে চলে যেতে দেখে মাহফুজের কোলে বাইম মাছের মতো লাফালাফি করতে লাগলো। মাহফুজ ভাতিজাকে কোল থেকে নামিয়ে দিল। নাহওয়ান ছাড়া পেয়ে বাবার দিকে দৌড়ে গেল। মারওয়ান হাঁটতে গিয়ে বাধা পেল। নিচে তাকিয়ে দেখলো নাহওয়ান তার পা জড়িয়ে ধরেছে। সে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, তারপর পেছনে তাকিয়ে বলল, এত বড় দামড়া গরু হয়েছিস, অথচ একটা বাচ্চাকে কয়েকটা মিনিটের জন্য রাখতে পারিস না তোরা। সো স্যাড। বেশি বেশি ঘাস খাবি, এতে যদি শক্তি সামর্থ্য একটু হয় আর কি। বলেই নাহওয়ানকে ছাড়িয়ে লুঙ্গি ধরে দৌড় দিল। নাহওয়ান বাবাকে দৌড় দিতে দেখে নিজেও বাবার পিছন পিছন হেসে দিয়ে দৌড়াতে লাগলো। মাহাদি, মাহফুজ বোকার মতো বড় ভাইয়ের ভাতিজা দৌড়াদৌড়ি দেখছে, তাদের কাছে উপভোগ্য লাগছে। মানহার চলে যাওয়ায় মন খারাপ হলেও এখন একটু ভালো লাগছে। মারওয়ান দৌড়ে তাদের কাছে এসে বলল, এই হাদারামগুলো দাঁড়িয়েছে কেন, লাগা ধর। বড় ভাইয়ের কথা শুনে তারা দু ভাই উঠোনের মাঝখানে দৌড়ানো শুরু করেছে আর নাহওয়ানকে বলছে, চাচুকে ধরে আব্বাজান। আর মারওয়ান 5 টাকার নোট দেখিয়ে বলছে, ধরতে বলে 5 টাকা, 5 টাকা। নাহওয়ান তিনজনকে দৌড়াতে দেখে ভীষণ মজা পাচ্ছে। ছোট্ট ছোট্ট গুলুমুলু শরীরটা হেসে হেসে দৌড়ে যাচ্ছে বাবা চাচাদের পিছনে। চমৎকার এক মায়াময় দৃশ্য। একটু আগে মানহাকে ইহাবের ঘরে দিয়ে গেছে সবাই। রুমটি বেশ বড়, দামি আসবাবপত্রে ঠাসা। মানহার প্রচুর নার্ভাস লাগছে, হাতের তালু ঘেমে উঠছে বারবার। এতটা নার্ভাস বোধহয় জীবনে কোনোদিনও হয়নি। সে সম্পূর্ণ অপরিচিত অচেনা একজন মানুষের সাথে পুরো রাত থাকতে হবে ভেবেই মানহার প্যানিক অ্যাটাকের মতো অনুভূত হচ্ছে। যে কোনো সময় অজ্ঞান হয়ে যাবে এমন লাগছে। দুম করে দরজা খুলে ইহাব রুমে ঢুকলো। মানহাকে তার স্টাডি টেবিলে চেয়ারে রোবটের মতো বসে থাকতে দেখে বিরক্ত হলো সে। পাঞ্জাবির কলার ঠিক করে মানহার বিপরীত পাশে বসলো। মানহা তাকালো না পর্যন্ত, একদম শক্ত হয়ে বসে থাকলো। ইহাব মানহাকে ভ্রু কুঁচকে পর্যবেক্ষণ করলো। মানহা বেশ কিছুক্ষণ পর মুখ নিচু করে মিনমিন করে বলল, আসসালামু আলাইকুম। ইহাব কৌতুকপূর্ণ হাসলো, বলল, ওয়ালাইকুম সালাম। ওরে বাপরে, সালাম দেওয়া হচ্ছে, খুব সভ্য আপনি। ভাজা মাছ উল্টে খেতে জানেন না মনে হয়, অথচ আপনি মোটেও এমন না। আপনার দুপুরের বিহেভ ভুলিনি কিন্তু। মানহা চমকালো মনে মনে। ইহাব বলল, দেখি আমার দিকে তাকান। মানহা তাকালো না, হাত মুঠো করে চুপটি করে বসে রইল। ইহাব জোরে ধমক দিয়ে বলল, তাকাতে বললাম না? ভাইটা যেমন পল্লীবাজ, বোনটা ঠিক তেমন।
সকালে এক সুরত, দুপুরে আরেক, আবার রাতে আরেক রূপ। পুরাই গিরগিটি বংশধর। মানহা হাত মুঠো করে রাগটা কন্ট্রোল করলো, তারপর ইহাবের দিকে চাইলো। ইহাব টেবিলে কনুই ঠেকিয়ে মাথায় হাত রেখে মানহার দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, মেহেগনি গাছের ফল খেয়ে এসেছ নাকি? মুখে হাসি কই? স্বামীর সামনে তিতা করল্লা চিবানোর মতো মুখ করে আছো কেন? সুন্দর করে হেসে তাকাও। মানহার রাগে পিত্ত পর্যন্ত চলে যাচ্ছে। কোথায় অপরিচিত মেয়ের সাথে নরম সুরে পরিচিত হবে তা না, সেই তখন থেকে ধমক দিয়ে যাচ্ছে। ইহাবের দিকে ঠোঁট টেনে চাইলো। ইহাব আবারও ধমকের স্বরে বলল, ভালোই লাগছে। তোমার তুলনায় শাড়িটা বেশি সুন্দর। অবশ্য শাড়ির জন্যই দেখতে ভালো লাগছে। মাকেও এমন একটা শাড়ি পরনে দেখলাম, নিশ্চয়ই মা দিয়েছে। মানহা মাথা নাড়ালো। ইহাব আবারও ধমকে উঠে বলল, মুখে কথা নেই কেন? সেই কখন থেকে শুধু মাথাই নাড়িয়ে যাচ্ছ, মুখ নেই তোমার? মানহার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। প্রত্যেকটা কথা এমন ধমক দিয়ে বলতে হবে কেন? সে দাঁড়িয়ে মাথা থেকে আঁচল ফেলে কোমরে গুজে ইহাবের দিকে কঠিন নজরে চাইল। ইহাব থতমত খেয়ে তাকালো। পরক্ষণে নিজের গুরুগম্ভীর রূপে ফিরে গিয়ে বলল, কি হলো? এভাবে দাঁড়িয়ে গেলে কেন? বসো, দুপুরে হিসেবটা নিয়ে নেই আগে। কি হিসেব নেবেন? আপনাকে ভয় পাই নাকি? আপনার চাকর নই আমি, তাই ভুলেও ধমক দিয়ে কথা বলতে আসবেন না। ইহাব পাঞ্জাবির পকেট হাতড়ে 2 লক্ষ টাকার বান্ডিল বের করে টেবিলে রাখলো। বান্ডিল দুটো উঁচিয়ে বলল, নিবা? না। আর একবার জিজ্ঞেস করব, নিবা? হুম, আমি টাকার লোভী না। ইহাব বান্ডিল দুটো পকেটের ভিতরে ঢুকিয়ে বলল, তাহলে তো আমারই ভালো। দেনমোহর আর দিতে হলো না। আল্লাহ আমাকে এত বড় লুট হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন। মানহা বড় বড় চোখ করে তাকিয়ে বলল, এটা অন্যায়, আমার হক আমাকে দিন। ইহাব দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম খুলে বলল, দিতাম, কিন্তু দুটো কারণে এখন আর দিব না। প্রথম কারণ, আমার সঙ্গে উঁচু স্বরে কথা বলেছ, আর দ্বিতীয় কারণ, তোমাকে কয়েকবার টাকা সাধার পরেও তুমি নাওনি। এসব চড়ালো মেজাজের অহংকারী মেয়েকে একটা টাকাও দিব না আমি। মানহা বেকুবের মতো দাঁড়িয়ে রইল। সব বলল ওই লোক, এখন দোষ পড়েছে তার। ধমক দিল, কথা শুনলো, আর সে জাস্ট একটু প্রতি উত্তর করেছে, তাই তাকে তার মোহরণা দিবে না? কত বড় জালিয়াতি তার সাথে! মানহা ছোটবেলা থেকেই স্বভাব, কেউ তার সাথে ভাগ অথবা হকের কিছু কেড়ে নিলে আক্রমণ করে নিয়ে নেওয়া। তার মাথায় এখন সেটাই ভর করেছে। ইহাবের ফোলা পকেটের দিকে চেয়ে আচমকায় হামলে পড়ল। ইহাব আটকা আক্রমণে কিছুটা পিছিয়ে গেল, সাথে ভয়ও পেল। মানহা পকেট হাতড়ে টাকা নিতে গেলে ইহাব মানহার হাত শক্ত করে ধরে বলল, ছিনতাইকারী, 1 নম্বরের পকেটমার। ছাড়ো আমার পাঞ্জাবি। এই না বললে টাকার লোভী নও, তাহলে এখন পকেট মারছো কেন? মানহা ইহাবের চোখের দিকে চেয়ে বলল, আমার হাত ছাড়ুন, আমার হক আমাকে দিন। আমার সাথে প্রতারণা করে পার পাবেন ভেবেছেন? আর পকেটমার, ছিনতাইকারী এসব কি? আমার পাওনা আমি নিচ্ছি, এতে পকেটমার হলাম কিভাবে? প্রতারক লক্ষ্য থাকার। ইহাব কঠিন নজরে মানহার দিকে চেয়ে রইল। অপরদিকে মানহাও চোখ মুখ শক্ত করে ইহাবের পকেটে হাত চেপে দাঁড়িয়ে আছে। ইহাব বলল, আমি ঘুমিয়ে গেলে নিতে? মানহা অন্যদিকে চেয়ে বলল, ওসব চোরা অভ্যাস আমার নেই। দেনমোহর হাতে হাতে আদায় করব, লুকিয়ে নিতে যাব কোন দুঃখে? ইহাব পরাজিত ভঙ্গিতে মানহার হাত ছেড়ে দিল। মানহা 1 লক্ষ টাকার দুটো বান্ডিল নিয়ে তার আনা ব্যাগের মধ্যে জামা কাপড়ের ভাঁজে ঢুকিয়ে রাখলো। ইহাবটা দেখে বলল, কোথায় রেখেছো? দেখে ফেললাম তো। মানহা ব্যাগে জামা কাপড় ভরতে ভরতে বলল, তাতে কি? এই টাকা এখান থেকে শুনলে আপনার গলায় ছুরি ধরে আবারও 2 লক্ষ টাকা আদায় করে নেব। কারণ এখানে টাকা রেখেছি সেটা কেবল আপনিই জানেন। আর তাছাড়াও আপনি ছাড়া আমার ব্যাগ বা টাকা হাতাতে কেউ আসবে না। ইহাব নাক মুখ কুচকে বলল, আমি যার তার ব্যাগ হাতাই না। এসব স্বভাব তোমার থাকলেও আমার নেই। এসে আমাকে খালি করে দিয়েছো। তুমি যে কত ডেঞ্জারাস মাল সেটা বুঝে গেছি অনেক আগেই। ওপরে ভোলা ভালা আর ভিতরে কদম তলা। মানহা ইহাবের দিকে কঠিন নজরে চাইল, বলল, আমি মানুষের সাথে তার স্বভাব অনুযায়ী আচরণ করি। আপনি ফালতু, তাই আচরণও করলাম এমন। ইহাব বলল, রাস্তায় বাড়িতে যে কয়বার গিয়েছি এরকম অরুণচণ্ডী তো দেখিনি। রুমে ঢুকেই কি সুন্দর লাজুক নার্ভাস মুখ দেখলাম, এখন এই হাল কেন? মানহা একটা সুতির সালোয়ার কামিজ দিয়ে বাথরুমে যেতে যেতে বলল, তখন আপনি পরপুরুষ ছিলেন, তাই আমার কণ্ঠও শোনেননি। আর উড়নচণ্ডী রূপ দেখা তো দূরের কথা, এখন থেকে প্রতিদিন দেখবেন আমার রূপ। আপনাকে জ্বালিয়ে পুড়ে কয়লা বানিয়ে দিব আমি। ইহাব হেসে বলল, সেই পোড়া কয়লা গায়ে মেখে আলকাতরা সুন্দরী হয়ে যাও কেমন? মানহা প্রতি উত্তর করল না। আর ততক্ষণে বাথরুমে ঢুকে গিয়েছে সে। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। ভারী কাঞ্জিবরম শাড়িটা শুধু পাল্টেছে সে। মাথায় চুলগুলো খোপা করে হেয়ার ক্লিপ দিয়ে আটকানো। ইহাব সেদিকে চেয়ে বলল, বউ, দ্রুত বিছানায় আসো। মোহরানা প্রতিশোধ করে তোমার হক আদায় করেছি।
এখন আমার হকটা দ্রুত আদায় করতে দাও, কুইক। মানহা চমকে তাকালো, আবারও হাত পা থরথর করে কাঁপতে লাগলো তার। ইহাব সেদিকে তাকিয়ে ভ্রু বাঁকালো। মানহা কাঁপতে কাঁপতে নিচে বসে পড়ল। ইহাব এতক্ষণ মজা করলো, মানহাকে মাত্রাতিরিক্ত কাঁপতে দেখে দ্রুত গিয়ে ধরল। ইহাব ধরার সাথে সাথে মানহা জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। নিশাত ফজর পড়ে কোরআন তেলাওয়াত করলো বেশ খানিকক্ষণ। গ্রামে আসার পর থেকে কোরআন তেলাওয়াত ঠিকমতো করতে পারেনি সে, তাই আজকে অনেকক্ষণ মিহিসুরে কোরআন পড়েছে। কোরআন তেলাওয়াত শেষ করে জায়নামাজ ভাঁজ করে রাখলো। কোরআন রেহালে উঠিয়ে আলমারিতে তুলে রাখলো। খাটের দিকে চোখ যেতেই দেখলো মিনি মারওয়ান আজাদ উঠে চোখ কসলাচ্ছে। মাকে দেখে দুহাত বাড়িয়ে দিল। নিশাত হেসে ছেলেকে কোলে নিয়ে ফুলো ফুলো গাল দুটোতে চটাস চটাস করে চুমু এঁকে দিল। নাহুয়ান মায়ের কোলে বসে আদর উপভোগ করছে। ব্যাগ থেকে ছোট্ট ব্রাশ বের করে কলপারে গেল, ছেলের মুখ ধুয়ে দিল। মাইমুনা বেগমকে বাসন কোসন নিয়ে কলপারে আসতে দেখে নাহুয়ানকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। শাশুড়ির হাত থেকে বাসন নিয়ে নিজেই মাজতে বসে গেল। মাইমুনা বেগম না না করে উঠলেন। নিশাত কোনো কথাই শুনল না। মাইমুনা বেগম নাতিকে কোলে নিয়ে দাঁড়ালো পাশে। নাহুয়ান দাদির কোলে উঠতে চাইছিল না। নিশাত তা দেখে বলল, আব্বা দাদুমণির কোলে যান, দাদুমণি আদর করবেন। নাহুয়ান মায়ের কথা শুনে শান্ত বাচ্চার মতো মাইমুনা বেগমের কোলে উঠেছে। নিশাত বাসন ধুয়ে রান্নাঘরে নিয়ে রাখলো সব। মাইমুনা বেগম নাতিকে নামিয়ে চুলো ধরাতে বসে গেলেন। সিলিন্ডার থাকলেও মাইমুনা বেগম মাটির চুলোতে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার দুই ছেলে তাকে সিলিন্ডার শর্টকাটে রান্না করতে কত যে জোরাজুরি করে তার ইয়াত্তা নেই, কিন্তু তিনি তবুও মাটির চুলায় রাঁধবেন। তাই মাহাদি মাহফুজ বলা ছেড়ে দিয়েছে। মায়ের কষ্ট হয় দেখে মাহাদি সিলিন্ডার কিনে দিয়েছে, অথচ মা সেখানে শুধু রাতের খাবার গরম করেন। বাকি ভারী ভারী রান্নাগুলো মাটির চুলোতেই করেন। অবশ্য মাটির চুলোর রান্নার স্বাদ অতুলনীয়, তার উপর মায়ের হাতে ছোঁয়া থাকে এই রান্নায়, অতুলনীয় তো হবেই। নিশাত শাশুড়িকে বলল, কি নাস্তা বানাবেন আম্মা? মাইমুনা বেগম চুলে গরম পানি বসাতে বসাতে বললেন, পরোটা, চিকেন ভেজিটেবল, চা, সেমাই আর তোমার শ্বশুরের জন্য রুটি করব। নিশাত শাশুড়ির দিকে তাকিয়ে ভাবছে কত শিক্ষিত তার শাশুড়ি, অথচ কোনো অহংকার নেই, একেবারে মাটির মানুষ। আব্বা আম্মার মতো এমন শিক্ষিত কর্মঠ মানুষের সন্তান এমন হয় কি করে? লোকটা তাকে একটু শান্তি দিল না। কথাটা ভেবে নিশাত দীর্ঘশ্বাস ফেলল। তারপর শাশুড়ির হাতে হাতে কাজ এগিয়ে দিল। আটার খামি তৈরি করে রুটি পরোটা বেড়ে দিল। মাইমুনা বেগম হঠাৎ করে মুখে আঁচল চেপে কাঁদলেন। নিশাত বলল, কি হলো আম্মা? মাইমুনা বেগম চোখ মুছে বললেন, মানহাটা থাকলে তোমার মতো সবসময় হাতে হাতে কাজ এগিয়ে দিত। মেয়েটার জন্য মন কেমন করছে। কালকেও তো সকালে আমাকে রুটি বেলে দিল, একসাথে নাস্তা করলো, অথচ আজ মেয়েটা পরের বাড়ি। নিয়তি এত অদ্ভুত কেন? বলে আবারও চোখ মুছলেন। নিশাতের চোখও ছলছল করে উঠল। মানহার কথা ভেবে মনটা খারাপ হলো। কালকেও ভাবি ভাবি করে মুখে ফেনা তুলে দিয়েছিল। নিশাত তার মাথায় তেল দিয়ে দিয়েছিল, আর আজ সে স্বামীর ঘরে। হঠাৎ করে বুকটা হু হু করে উঠল তার। মা বাবার কথা ভীষণ মনে পড়ছে। মারওয়ানকে বলে দেখবে বাবার বাড়ি যেতে রাজি হয় কিনা। লোকটা নিশ্চয়ই ঘাটতারামি করবে, না যাওয়ার অজুহাত দেখাবে, কিন্তু নিশাত এবার নাছোড়বান্দা, যেভাবেই হোক রাজি করাতেই হবে। কথাটা ভেবে উঠোনে চাইল। নাহওয়ান দাদার কোলে উঠে দাড়ি ধরে খেলছে। মাহবুব আলম নিজের মাথার টুপি নাতির মাথায় পরিয়ে দিলেন। টুপিটা বাচ্চাটার মাথায় বেশ ঢোলা হয়েছে। মাহবুব আলম তা দেখে হেসে উঠলেন। পিছনে মাহাদি মাহফুজও আছে। তাদের দেখে নিশাত মাথার ওড়না টেনে রান্নাঘরে চেপে বসলো, যেন তাকে দেখা না যায়। ওদিকে মাহাদি মাহফুজ নাহওয়ানকে আদর করে ঘরে চলে গেল। নিশাত সেই সুযোগে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেল। দেখলো মারওয়ান উপর হয়ে শুয়ে আছে। নিশাতের তা দেখে কেন যেন রাগ উঠল ভীষণ। বাবা ভাই ফজর পড়ে ঘরে আসে, আর এই ভাদাইম্মাকে দেখো নাক ডেকে কিভাবে ভুসভুস করে ঘুমাচ্ছে। নিশাত তাকে ঠেলে ঠেলে ডাকতে লাগলো, এ উঠুন, দ্রুত উঠুন। মারওয়ান বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে গেল। নিশাত আবারও ডাকতে লাগলো। মারওয়ান বিরক্তিসূচক শব্দ করে বলল, মাথা খারাপ করবি না, ঘুমাচ্ছি, দেখিস না? আবার তুই করছেন? হ্যাঁ তো, এখন তো মানুষ নেই, কারোর সামনে তো আর বলছি না। ঘুম কেন ভাঙালি তাই বল। নিশাত মারওয়ানের পিঠে চিমটি দিয়ে বলল, শখে। মারওয়ান চিমটি খেয়ে সোজা হয়ে শুয়ে নিশাতের দিকে কঠিন নজরে চাইল। নিশাত রাগ নিয়ে তাকিয়ে আছে। মারওয়ান বলল, সমস্যা কি? আপনি গ্রামে এসেও এত ঘুমান কেন? বাপ ভাইদের সাথে নামাজ পড়তে মসজিদে যেতে পারেন না আপনি? মারওয়ান হামি দিয়ে বলল, আলচমো লাগে। উঠে অজু করো, মসজিদে যাও, তারপর নামাজ পড়ো, তাই মন চায় না। নিশাত রেগে আগুন হয়ে চিল্লিয়ে বলল, কবরে যখন অন্ধকারে সাপ বিচ্ছু দংশন করবে, কবর চাপ দিবে, ফেরেশতারা ডান্ডার বাড়ি মারবে, সেদিন এসব অজুহাত দিয়েন। একটা বাড়ি মারবে, অমনি ৭০,০০০ নিচে চলে যাবেন। এমন থাকতে আল্লাহকে ভয় করুন, না হলে পরকালে এমন পস্তাবেন, কুলকিনারা পাবেন না খুঁজে। মারওয়ান বিরক্ত হয়ে বলল, আজব তো, আমার নামাজ, আমার কবর, আমার বিচার, আমার জবাবদিহিতা, তোর এত গন্ধ লাগবে কেন?
আল্লাহ নিশ্চয়ই আমার প্রশ্ন তো করবে না, তাই আমায় জ্ঞান না দিয়ে নিজে চোখে তেল দেয়। বলে আবারও উল্টে ফিরে শুয়ে পড়ল। নিশা ছলছল চোখে তাকিয়ে রইল। এই লোকটার দিকে তাকালে তার মায়া কাজ করে। সমাজে এরকম বহু মানুষ আছে যাদের পরকালের কথা বললে ফুটন্ত তেলে পানি পড়লে যেমন করে ঠিক তেমন ছাদ করে উঠে। অবুঝ বাচ্চাদের মতো মনে হয় এদের। না হলে কেউ কবরের আজাব আখিরাতের কথা বললে এই কথা বলে? এত অজ্ঞ কেন এরা? এরা কেন বুঝে না এই জীবন ক্ষণস্থায়ী, 2 দিনের দুনিয়ার জন্য কত আয়োজন তাদের, অথচ অনন্তকাল থাকার জন্য কি পাথেও জোগাড় করছে তারা? ভয় নেই কেন তাদের মাঝে? জাহান্নামকে কি এরা মামুলি মনে করে? কেন আল্লাহর ভয় তাদেরকে নাড়াতে পারে না? কেন কেউ তাদের সরল সঠিক পথ দেখালে সেটাকে জ্ঞান মনে করে? নিশাতের চোখের পানি গড়িয়ে নিচে পড়ছে। নীরবে কেঁদে আল্লাহর কাছে দোয়া করল। ও পরওয়ারদিগার, আরো সে আজিমের মালিক, আমার স্রষ্টা, আমার অবুঝ স্বামীকে আপনি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন, তাকে সহি বুঝ দান করুন। আপনি তো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। আমার স্বামীকেও আপনি আপনার পথে কবুল করে নিন মালিক। হে রব্বে কারিম, এই গুনাহগার বান্দার ফরিয়াদ কবুল করুন মাবুদ। মানহা বেশ আগে ঘুম থেকে উঠেছে। ফজরের সালাত আদায় করে বারান্দায় দাঁড়িয়ে আশেপাশে প্রকৃতির মাঝে ডুবে গিয়েছে সে। কি সুন্দর চারিপাশ! চেয়ারম্যান বাড়িটা অসম্ভব সুন্দর। রাতে খেয়াল না করলেও এখন বারান্দায় দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে তার। মা বাবার কথাও ভীষণ মনে পড়ছে তার। ঘড়িতে 7টা বাজে। মানহা রুমে ঢুকে বিছানার দিকে চাইল, দেখলো ইহাব কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। মানহা মুখ বাঁকালো। এ নামাজ কালাম পড়ে না নাকি? বড় ভাবির মতো তারও কি বেনামাজি বর জুটেছে কপালে? সে বড় ভাবির মতো অত লুতুপুতু করতে পারবে না, ডিরেক্ট অ্যাকশনে যাবে। তাকে তো চেনেনি ইহাব ভুইয়া। মানহা ব্যাগ থেকে সুতির একটা শাড়ি বের করলো। বারবার ব্যাগ খোলা বন্ধ করায় বিরক্ত লাগলো তার। তাই আলমারি খুলতে গিয়ে দেখলো তালা দেয়া। রাগ উঠলো। নিজের রুমের আলমারিতে তালা দেয় কে? পাগল ছাগল সব। গোসল করে সালোয়ার কামিজ পাল্টে শাড়ি পরলো মানহা। এখন একটু রিল্যাক্স লাগছে। ভেজা জামা কাপড় বারান্দায় মেলে দিল, তারপর ফ্যান চালিয়ে চুল শুকিয়ে নিল। নাটক সিনেমার মতো ভেজা চুল নিয়ে জামাইকে মধুসূরে ডাকতে পারবে না সে। চুল শুকিয়ে মাথায় ভালোভাবে আঁচল টেনে ইহাবকে ডাকতে লাগলো। এই উঠুন, জলদি উঠুন। ইহাব রেসপন্স করলো না। মানহা কয়েকবার ডাকলো, তবুও রেসপন্স নেয়। রাগে কিরমির করে জোরে বলল, ওই বেটা, উঠিস না কেন? তাড়াতাড়ি উঠ। ইহাব থতমত ভঙ্গিতে মানহার দিকে চোখ তুলে তাকালো। মানহা বলল, উঠতে এত টাইম লাগে আপনার? আপনাকে তো ভালোভাবে ডাকা যাবে না। যাই হোক, দ্রুত উঠুন। ইহাব গম্ভীর হয়ে বলল, এটা কেমন ব্যবহার তোমার? এভাবে ঘুম থেকে কে তোলে ভাই? কটা বাজে? মাত্র 7:30। এত সকালে ঘুম ভাঙানোর কারণ কি? মানহা একটু মিয়ে গেল। লোকটার কণ্ঠ ভীষণ ভয়ঙ্কর লাগছে। যাই হোক, সে ভয় পাবে না। সেও গম্ভীর মুখ করে বলল, একে তো ফজরের নামাজ বাদ দিয়ে আরামসে ঘুমাচ্ছেন, এখন আমি দেখেছি তাতেই প্রশ্ন? ইহাব ভারী গলায় বলল, You know what? My daily routine is completely different. So don't overreact unnecessarily. মানহা ইংরেজি কম বোঝে, তাই এর মর্মার্থ করতে সময় লাগলো তার। এই লোক দেখে ইংলিশের জাহাজ কেমন ফটফট করে ইংরেজি বলছে। কোনোভাবে যদি জানে মানহা ইংরেজি কম জানে, তাহলে তার প্রেস্টিজ পাংচার হতে সময় নেবে না। একটা বুদ্ধি তো বের করতেই হবে। মানহা মুখ আরও গম্ভীর করে বলল, মাতৃভাষা পারেন না, বাংলার মধ্যে ইংলিশ টানেন কেন? নিজেকে শিক্ষিত রিপ্রেজেন্ট করতে চান? শিক্ষিত রিপ্রেজেন্ট করতে চাই মানে? তুমি মনে হয় খুব ভাষাপ্রেমী। তাহলে রিপ্রেজেন্ট কি বাংলা শব্দ? ইহাবের অখণ্ড যুক্তি। মানহার রাগ লাগছে। রাগ হওয়া যাবে না, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে সব। তার কথায় তাকেই ঘোল খাওয়াচ্ছে ইহাব ভুইয়া। মানহা বলল, ঠিক আছে, আজকে থেকে অনলি থুকু, শুধুমাত্র বাংলা কথা হবে, ওকে? ইহাব হেসে উঠে বলল, ওকে। ভাই সিরিয়াসলি যে নিজেই এখনো ইংরেজি থেকে বের হতে পারছে না, সে আবার বলে আজকে থেকে অনলি বাংলায় কথা হবে। মানহা রাগী চাহনিতে তাকিয়ে আছে। এভাবে অপমান করার কি আছে? সবকিছু কি বাংলায় বলা যায়? কিছু কিছু শব্দ তো চাইলেও বাংলা মুখে আসে না। মানহা মুখ কালো করে বলল, কয়েকটা শব্দ ছাড় দেওয়াই যায়, এটা নিয়ে এত হাসাহাসির কিছু হয়নি। তোমার ইচ্ছে হলে বইলো না, বাট ইংরেজি ছাড়া আমি কথা বলতে পারবো না। ইংরেজি আমার আবেগ। মাতৃভাষা আবেগ নয়? ইহাব একটু থামলো, তারপর বলল, অবশ্যই মাতৃভাষা তো সবচেয়ে বড় আবেগ। সেটা তো আপনাকে দেখলে মনে হয় না। বাংলায় কথা বলবেন আমার সাথে, পুরো লাইন বাংলায় বলবেন। ফরফর করে ইংরেজি বলে উচ্চশিক্ষিত প্রমাণ করার কিছুই নেই। বলেই মানহা হাঁটা ধরলো। অমনি ইহাব অট্ট হাসি দিয়ে বলল, লাইন। মানহা কঠিন নজরে চাইল। ইহাব হাসি বন্ধ করে আবারও ঘুমাতে নিলে মানহা বাধা দিল। বলল, উঠুন, এতক্ষণ ঘুমানো ভালো নয়। দেরি করে ঘুম থেকে উঠে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইহাব ঘুম ঘুম কণ্ঠে বলল, উঠলে কিন্তু তোমাকে ছাড়বো না, সারাদিন চিপকে থাকবো। তুমি চাও আমি উঠি? মানহা চোখ কুচকিয়ে বলল,
প্রয়োজন নেই, ঘুমা তুই। শেষের বাক্যটি মিনমিন করে বলল। মানহা রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে দেখলো বিশাল করিডোর, কেমন ভয় ভয় করছে। এত বড় বাড়ি পুরো নিস্তব্ধ। ইনাবা আপুর রুম কোনটা? মানহা শুধু শাশুড়ি রুমটা চেনে, কালকে সেখানেই ছিল অনেকক্ষণ, তাই রুমটা পরিচিত হয়ে গেছে। কেমন ভুতুরে পরিবেশের মতো লাগছে। কেউ ঘুম থেকে ওঠেনি এখনো। মানহার খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস, কিন্তু এই বাড়ির লোকজন তো ঘুমেই বেহুশ এখনো। কি করবে সে এখন? এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, তখনই উর্মি ভুইয়ার ডাকে সেদিকে চাইল। উর্মি ভুইয়ার হাতে বই। তিনি ছাদ থেকে মাত্র নামলেন। ফজর পড়ে তিনি ছাদে হাঁটাহাঁটি করেন, তারপর বই নিয়ে বসেন। আজকেও একই নিয়মে বই পড়ে ছাদ থেকে নেমে মানহাকে এদিক ওদিক তাকাতে দেখে ডেকে উঠলেন। মানহা শাশুড়িকে দেখতে পেয়ে একটু স্বস্তির শ্বাস নিল, তারপর হেঁটে শাশুড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘুম শেষ? জি, আমি ফজর পর্যন্ত ঘুমাই। মাশাল্লাহ, শুনে খুব খুশি হলাম। আসো আমার সাথে। মানহা উর্মি ভুইয়ার পিছু পিছু গেল। মাহবুব আলমের বাড়িতে নতুন চমক জুটেছে। মাহাদি মাহফুজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। মাহবুব আলমকে হুমকি ধমকি দিচ্ছে মানহাকে দেখতে আসা সে ইঞ্জিনিয়ার পাত্রের পরিবার। সকালে এসে হুলস্থুল করে ফেলেছে। তাদের কথা হলো তাদের কাছে কয়েকদিন সময় চেয়ে মেয়েকে অন্যদিকে গুছিয়ে দেওয়ার। মানে কি? পাত্রের বাবা উঁচু স্বরে বলল, আমাদের সাথে ঠকবাজি আপনাদের দেখে নিব। ভালো করে দেখে যান। আর জীবনে যদি এই বাড়ির ত্রিসীমানায় আপনাদের দেখি, তাহলে ভেবে নেব আপনারা কুত্তো হয়নি। পেছন থেকে মারওয়ান লুঙ্গির কোনা ধরে দাঁড়িয়ে কথাটা বলল। পাত্রের বাবা গর্জে উঠে বলল, কি বললেন? মারওয়ান আলসেমি ঝেড়ে বলল, একটু আগে যা বললাম তার মান রেখেছেন নাকি? ঘেউ ঘেউ করছেন কেন? কুল কুল, এখানে কিছুই বলেনি। আর 1 সেকেন্ড এখানে থাকলে মুখ দিয়ে বোমা মারবো। সো আউট। মারওয়ান হাতে চুটকি বাজিয়ে বলল। পাত্রের পরিবার অপমানিত বোধ করলো। তার আর কিছু না বলে ফুসতে ফুসতে চলে গেল। মাহফুজ বলল, কোথা থেকে যে সব নমুনা আমাদের পরিবারে এসে জোটে আল্লাহ জানে। এক চেয়ারম্যান বাড়ি, এখন আবার এই পাঠান বাড়ি, মানে পুরাই বিনোদন। মাহাদি বলল, পাঠান না, পাঠাবাড়ির বল। এসে হম্বিতম্বি জুড়ে দিয়েছে, যেন ওদেরকে আমার বোন দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম। পাঠা কথাকার। মাহফুজ তাল মিলিয়ে বলল, একদম। মারওয়ান সারাদিন বাইরে ছিল, সেই সকালে বের হয়েছে, এখন রাতে ঘরে ফিরল। নাহওয়ান সারাদিন পর বাবাকে দেখে লাফিয়ে উঠল। নিশাদ বলল, কই ছিলেন সারাদিন? মারওয়ান শার্ট খুলে বিছানায় রেখে লুঙ্গি গামছা নিয়ে কলপারে যেতে যেতে বলল। কাজে। নাহওয়ান বাবার পিছন পিছন দৌড়ে গেল। নিশাদ এমন উত্তরে হতাশ হলো। মারওয়ান গায়ে পানি ঢেলে দেখলো নাহওয়ান বালতির মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। সে চোখ গরম করে বলল, এই তুই এখানে কেন? নাহওয়ান ফিচফিচ করে হেসে বলল, আমি কানে। হ্যাঁ, তুই এখানে কেন? তোর মা তোকে ছেড়েছে কেন? গোসল করছিস এখন? কোনো ডিস্টার্ব করবি না, দ্রুত ঘরে যা। নাহওয়ান পা দাপিয়ে বলল। না না। মারওয়ান বলল, তাহলে দাঁড়িয়ে থাক, গোসলের নো ডিস্টার্ব। বলে পানির মধ্যে থেকে নাহওয়ানের হাত বের করে এক মগ পানি নিয়ে গায়ে ঢেলে দিল। নাহওয়ান বাবার দেখা দেখি পাশ থেকে মগ নিয়ে 2 হাত দিয়ে পানি ভরে নিয়ে গায়ে ঢেলে দিল। মারওয়ান চোখ কপালে তুলে বলল, ওই পটকার বাচ্চা, তুই গোসল করছিস কেন এত রাতে? নাহওয়ান মায়া বিনয়নে চেয়ে বলল, একটু গুচুল করি। তোকে মাইর দেবো এখন। বলে নিশাদকে ডাকতে লাগলো জোরে জোরে। নিশাদ দ্রুত এসে বলল। কি হয়েছে? নাহওয়ানের দিকে নজর যেতে নিশাদ আটকে উঠে বলল, এ কি, আপনি ওকে গোসল করিয়েছেন কেন এই রাতে বেলা? মারওয়ান ফুঁসে উঠে বলল, আমি করেছি নাকি রকেটের বাচ্চা মাথা বের করে নিজে নিজে গায়ে পানি ঢেলেছে। নিশাদ নাহওয়ানকে পিঠে জোরে থাপ্পড় মেরে কোলে তুলে নিল। নাহওয়ান জোরে কেঁদে দিল। নিশাদ বলল, একদম চুপ, বেশি বেড়েছো তুমি। সুযোগ পেলেই পানি হাতানোর স্বভাব হয়ে গেছে। পিটিয়ে তোমার বদমাইশি ছুটিয়ে দেব। নাহওয়ান কাঁদতেই থাকলো। নিশাদ ওন্না দিয়ে ছেলের মাথা মুছতে মুছতে ঘরে চলে গেল। মারওয়ান গম্ভীর নয়নে সেদিকে তাকিয়ে থাকলো। নিশাদ ছেলেকে বিছানায় নামিয়ে গামছা দিয়ে পুরো শরীর মুছিয়ে দিল। নাহওয়ান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিশাদ বলল, বেশি করছো কিন্তু নাহওয়ান, কান্না বন্ধ না করলে আরো মার খাবে তুমি। কিছু বলি না দেখে বাথরুমে অতিরিক্ত বেড়ে গেছে, তাই না? নাহওয়ান হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে। মারওয়ান ঘরে ঢুকে ছেলেকে কাঁদতে দেখে বলল, এইভাবে মার কি দরকার ছিল? এমনি বুঝে বললে তো হতো। মার না খেলে লাগাম ছুটে যায়, তাই সময় থাকতে লাগাম টানতে হয়। নাহওয়ান বাবার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মারওয়ান ছেলেকে কোলে নিল। বাবার কোলে গিয়ে আরো জোরে কেঁদে উঠল। মারওয়ান রাগান্বিত কণ্ঠে বলল, এত জোরে মারা লাগবে কেন? ও কি বড়? বাচ্চা মানুষ, একটু একটু দুষ্টুমি করবেই, বুঝে বললেই তো হতো। তাই বলে জানোয়ারের মতো মারতে হবে? বাচ্চা পালতে না পারলে চলে যাও।
বলেই ছেলেকে নিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। নিশাত পাথরের মতো দাঁড়িয়ে রইল। চলে যা শব্দটা কানে বাজতে লাগলো অনেকক্ষণ। তারপর ঢোক গেলে মারওয়ানের শার্ট গুছিয়ে রাখতে গেলে খচখচ করে উঠল কিছু। নিশাত শার্টের পকেট হাতড়ে দেখলো ভাঁজ করা কাগজ। সে কাগজ খুলে দেখলো একটা চিরকুটের মতো। নিশাত পড়তে লাগলো। প্রিয় আজাদ, আমি কাল সিনেমা হলে গিয়েছিলাম। নতুন একটা সিনেমা রিলিজ হয়েছে, সেটা দেখেছি। তোমার পছন্দের নায়ক ছিল না, তাই আর বলিনি তোমায়। তুমি কি রাগ করেছ? রাগ করো না। অনেক দিন ধরে আমার হাতের রান্না খেতে চেয়েছিলে, তাই অনেক ভালোবাসা দিয়ে তোমার জন্য রেসিপিটা বানিয়েছি। নতুন রান্না কেমন লাগলো জানিও। তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম। ভালো থেকো। নিশাত চিঠি পড়ে থরথর করে কেঁপে উঠল। লোকটা কি তলে তলে পরকীয়া করছে? এই জন্য কি তার প্রতি এত নির্লিপ্ত? বিয়ের আগেই সম্পর্ক ছিল লোকটা। সংসারের প্রতি এত উদাসীনের জন্য তাহলে আজকে আবার সরাসরি চলে যেতেও বলল। নিশাত এতদিনের উত্তর বোধহয় চিঠি পড়ে সম্পূর্ণ পেয়ে গেল। এত ভালোবাসা আদান প্রদান কতদিন ধরে চলছে? চরিত্রহীন লোকে সংসার করছে এতদিন সে? রাত 12:30। সারাদিন বাইরে কেটেছে ইহাবের। বন্ধুদের সাথে আড্ডা আর কিছু দরকারি কাজ সেরে মাত্রই বাড়িতে ঢুকলো সে। উর্মি ভুইয়া ডাইনিং টেবিলে খাতা কলম নিয়ে বসা। ইহাবকে বাড়িতে ঢুকতে দেখে বললেন, তোমার যে বিয়ে হয়েছে তা তুমি ভুলে গেছো? ইহাব মায়ের শান্ত কণ্ঠে চুপচাপ দাঁড়িয়ে গেল। ইতিমধ্যে সিঁড়ি বেয়ে ইমতিয়াজ ভুইয়া নামলেন। ইহাবকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন? রুমে যাও, ফ্রেশ হও। উর্মি ভুইয়া চশমা খুলে টেবিল থেকে উঠলেন। ছেলের সামনে দাঁড়িয়ে বললেন, কথার জবাব দিচ্ছ না কেন? কালকেও তুমি বিয়ে করে বউকে সাথে নিয়ে ঢোকনি। তুমি চাও কি বিয়ে হয়ে যাওয়ার পরও এমন বুলশিট কার্যকর্ম করার মানে কি? ইমতিয়াজ ভুইয়া বললেন, ছেলেটা মাত্র আসলো, তুমি পরে জেরা করো উর্মি। উর্মি ভুইয়া ছেলের দিকে তাকিয়ে বললেন, মা ছেলের কথার মাঝে কারো কথা বলা এলাও না। ইমতিয়াজ ভুইয়া আর কিছু বললেন না। ইহাব মায়ের দিকে তাকিয়ে বলল, একটু কাজ ছিল আম্মু, ব্যবসা আবারও রিস্টার্ট করব, তাই এই নিয়ে কয়েকদিন ব্যস্ততা যাচ্ছে। উর্মি ভুইয়া বললেন, তোমার ব্যবসায়িক ব্যস্ততা বিয়ের পরও শুরু হলো কেন হঠাৎ? ঘরে আমার অধীনে একজন এসেছে, এখন তার ভরণ পোষণ দেখাশোনা তো আমাকেই করতে হবে আম্মু। বাবার টাকা দিয়ে নিশ্চয়ই আমার স্ত্রীকে পালবো না, তাই না? উর্মি ভুইয়া আর কিছু বললেন না। ছেলেকে ঘরে যেতে ইশারা করলেন। ইহাব মায়ের সামনে থেকে চলে গেল। ইমতিয়াজ ভুইয়া বললেন, উর্মি, রুমে আসো, ঘুমাবো। উর্মি ভুইয়া আবারও ডাইনিং টেবিলে বসে খাতায় লিখতে বসে গেলেন। ইমতিয়াজ ভুইয়া তার পাশে বসে বললেন, এখন আবার খাতা কলম নিয়ে বসলে কেন? এখনই রুমে চলো, ঘুমাবে তুমি। এত রাত জেগে পড়াশোনা করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। হব না, আপনি ঘুমাতে যান, আমি কাজটা শেষ করে আসছি। ইমতিয়াজ ভুইয়া বললেন, সবকিছুতেই তোমার প্যারামি এখনো গেল না। যা নিজে বলবে সেটাই হবে। সেই ইয়াং বয়স থেকে আমাকে জ্বালিয়ে মারছো তুমি। উর্মি ভুইয়া বললেন, আপনাকে নিশ্চয় আমি জ্বলতে বলিনি। যেহেতু যেচে পড়ে জ্বলছেন সেহেতু এর দায় আমার নয়। ইমতিয়াজ ভুইয়া আর কিছু না বলে স্ত্রীর পাশে কিছুক্ষণ বসে থাকলেন। তারপর আচমকা স্ত্রীকে টেনে উপরে নিয়ে যেতে লাগলেন। উর্মি ভুইয়া বললেন, আরে কি সমস্যা? এত কাজ করার প্রয়োজন নেই। এসব কাজের জন্য দাম্পত্য জীবনে দূরত্ব সৃষ্টি হয়। চলোই যাক কাজকর্ম। ইহাব রুমে ঢুকে দেখলো মানহা কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে আছে। সে আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো স্টাডি টেবিলে ভাত তরকারি রাখা। ইহাব চুপচাপ চেয়ারে বসে খাওয়া শুরু করলো। মাঝপথে খাওয়া থামিয়ে বলল, খাওয়া হয়েছে? মানহা হু বলে চুপ করে রইল। ইহাব খেতে খেতে জিজ্ঞাসা করলো, কালকে সেন্সলেস হয়ে গিয়েছিলে কেন? মানহা জবাব দিল না। ইহাব আবারও বলল, নাটক করছিলে? মানহা এবার কাঁথা সরিয়ে উঠে বসলো। ইহাব তার দিকে চেয়ে বলল, তাহলে? মানহা রয়েস হয়ে বলল, আচ্ছা, আপনি আমাকে বিয়ে করেছেন কেন জানতে পারি? ইহাব আস্তে ধীরে খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুছলো। তারপর মানহার পাশে গিয়ে বসলো। মানহা তা দেখে দূরত্ব বজায় রেখে বসলো। ইহাব সেটা খেয়াল করলেও কিছু বলল না। সে বলল, আসলে তোমার ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে তোমাকে বিয়ে করেছি। শ্লা নিজেকে কিভাবে কে জানে। এখন তোমার ওপরে সিনেমার মতো অত্যাচার করব, আর তোমার ভাই সুসুর করে ভালো হয়ে যাবে। মানহা বুঝলো লোকটা ইত্রামি করছে, রাগ লাগছে তার। সে বিরক্তিসূচক শব্দ করলো। ইহাব মজা পেল। সে এবার বলল, বউ, স্বামীর কাছে আসো। আমি আসলেই তুমি পালাই পালাই করো কেন? এটা কিন্তু ঠিক না। মানহা বলল,
দয়া করে আমার সামনে বারবার স্বামী স্ত্রী শব্দটা উচ্চারণ করবেন না। আমার এই সম্পর্ক নিয়ে ফোবিয়া আছে। কালকে অজ্ঞান হয়ে যাওয়ার কারণটাও এটা। আমাকে ধীরে ধীরে মানিয়ে নিতে দিন। বিয়ে করলেই খালি কাছাকাছি আসতে হবে এমনটা ভাবেন কেন? আর তাছাড়া আজীবন তো আছেই সংসার স্বামী ধর্ম পালন করার জন্য। তখন এমনিতেই ঠিক হয়ে যাব। অদ্ভুত ইঙ্গিতপূর্ণ কথাগুলো তখনের জন্য তুলে রাখুন। এখন আমার এগুলো শুনতে গায়ে কাঁপুনি ধরে। যদিও আপনাকে আমার পছন্দ নয়, তবুও যেহেতু এখন স্বামী হয়েই গেছেন, তাই আপনাকে কথাগুলো জানানোর প্রয়োজন দেখে এসব জানালাম। আশা করি তার মান রাখবেন। ইহাব বলল, বিয়ে করে বউয়ের কাছে যেতে পারবো না, তাহলে বিয়ে করলাম কেন? সেটার আমি কি জানি? আপনাকে বিয়ে করার জন্য আমি বা আমার পরিবার জোর করেনি। আপনি হুম্বিতুম্বি করে বিয়ে করেছেন। এখন সম্পূর্ণ দায়ভার আপনার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।